সমস্ত শিক্ষার্থী অভিভাবকদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো। আমরা শুরু করেছিলাম ভৌতবিজ্ঞানের নতুন একটি অধ্যায় আলো নিয়ে, তাই তো? সেই আলো এর আগে আমাদের ক্লাসে যেগুলো জেনেছিলাম সেগুলো হচ্ছে যে আলোর ক্ষেত্রে যে গোলীয় দর্পণের প্রতিফলনটা কিভাবে হয় এবং সেখানে গোলীয় দর্পণের যে বিভিন্ন জ্যামিতিক অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা কি জেনেছিলাম? রৈখিক উন্মেষ কি, তারপরে দর্পণের বক্রতা কেন্দ্র কি, ফোকাস বিন্দু কোনটি এবং মেরু কোনটি ইত্যাদি জ্যামিতিক অংশগুলোকে আমরা জেনেছিলাম। এছাড়াও আমরা অবতল দর্পণের ক্ষেত্রে যে ফোকাস দূরত্বের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক কি সেটা আমরা এর আগের ক্লাসে আমরা নির্ণয় করেছিলাম। তো আজকে আমরা জানবো যে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বের সঙ্গে বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক কি সেটা আজকে আমরা নির্ণয় করব। তো ধরো এখানে একটি উত্তল দর্পণ দেখানো হয়েছে, যে উত্তল দর্পণের ক্ষেত্রে ধরো M1 P এবং M2 যেটাকে কি বলা হচ্ছে কি প্রধান ছেদ, তাই তো? তো ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ আমরা কি এঁকেছিলাম? কি এঁকেছি? MP M2, তাই তো? এবং যেখানে P হচ্ছে কি মেরু, F হচ্ছে কি ফোকাস বিন্দু এবং C হচ্ছে কি বক্রতা কেন্দ্র। তোমরা এগুলো সবাই জানো, আগের ক্লাসে যেগুলো শিখেছিলাম আমরা, তাই তো? আচ্ছা, তাহলে এখানে ফোকাস দূরত্ব কি হবে? তাহলে ফোকাস দূরত্ব PF, তাই তো? এই যে এই দূরত্বটা কি ফোকাস দূরত্ব, এইটা সমান কত ধরে নিলাম? এটা হচ্ছে F, বুঝলো? আচ্ছা, তাহলে এটা কি আমরা ধরে নিয়েছি। ঠিক একইভাবে যে PC এটাকে কি বলা হয়? বক্রতা ব্যাসার্ধ, তাই তো? তাহলে PC সমান ধরে নিলাম আর। এবার দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়? যে উত্তল দর্পণের প্রধান অক্ষ, তাই তো? এই প্রধান অক্ষ বরাবর কি ধরো একটি রশ্মি এখানে দেখানো হয়েছে, AB একটি রশ্মি কি হয়েছে এই B বিন্দুতে কি হচ্ছে? আপতিত হচ্ছে। তাহলে B বিন্দুতে যদি উত্তল দর্পণের আপতিত হয় তাহলে কি হবে? এই রশ্মিটি দর্পণ দ্বারা কি হবে? প্রতিফলিত হবে। তো প্রতিফলিত হয়ে কি হলো? BD পথে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল। এবং এক্ষেত্রে তাহলে কি যে প্রতিফলন আমরা সূত্র করেছি যে আপতন কোণ প্রতিফলন কোণ, তাহলে কি হবে? এখানেও এই ধরনের কি হবে? আপতন কোণ প্রতিফলন কোণ তৈরি হবে। কিন্তু এখানে যেটা দরকার সেটা কি একটা অভিলম্ব নির্ণয় করতে হবে। তাহলে অভিলম্ব কী করে এক্ষেত্রে আমরা বের করব? অভিলম্ব বের করার নিয়ম হচ্ছে, ধরো যে যে বিন্দুতে আলোকরশ্মিটি আপতিত হয়েছে সেই বিন্দু থেকে বক্রতা কেন্দ্রের কি করো? রেখা কল্পনা করো। ঠিক এই রেখা টানার ফলে এই রেখাটাকে যদি আমি অপোজিট অর্থাৎ বিপরীত দিকে যদি বিবর্তিত করি তাহলে যে লাইনটি পাবো সেটা কি অভিলম্ব হিসাবে আচরণ করবে। আচ্ছা, তাহলে এইভাবে কি হবে? আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে এইভাবে আমরা অভিলম্ব নির্ণয় করে থাকি। আচ্ছা, এবার আমরা কি করব? ধরো এখানে যে একটি ত্রিভুজ তৈরি হয়েছে, কি ত্রিভুজ এখানে তৈরি হয়েছে? তার আগে ধরে নিই যে এই যে কোণটি এখানে ধরো তৈরি হয়েছে যে ABE, এই কোণটিকে ধরো আমরা ধরে নিলাম এই কোণটি হচ্ছে থিটা কোণ। কোণ ABE সমান কত ধরলাম? থিটা। তাহলে যেহেতু এটা কি আপতিত রশ্মি, তাহলে অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তাহলে এই কোণটাকে কি বলা হবে? কি আপতন কোণ, তাই তো? তাহলে আপতন কোণ এটা কি হচ্ছে? আপতন কোণ। এরপরে আমরা ধরো প্রতিফলন কোণ নির্ণয় করতে হবে আমাদের। তাহলে প্রতিফলন কোণ কত হবে? না DBE, তাহলে এটারও কত হবে মান? এটাও থিটা হবে। এটা কি? এটা হচ্ছে প্রতিফলন কোণ। তো আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী কি জানি? যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয়? সমান হয়, তাই তো? আচ্ছা, এখানে দেখো AB এই যে রেখাটি, এই রেখাটি সমান্তরাল কার সঙ্গে সমান্তরাল? PC এই যে রেখাটি আছে তার সঙ্গে কি সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি AB সমান্তরাল কত? PC। এবং দেখো
এই যে ইসি, এই যে রেখাটি কি পাওয়া যাচ্ছে, ইসি, এই যে রেখাটি দেখতে পাচ্ছ এখানে, এই রেখাটা কি, এই দুটো যে সমান্তরাল লাইন রয়েছে তার কি এটা ভেদক হিসাবে আচরণ করছে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারবো যে ইসি হচ্ছে কি ভেদক। তাহলে এবং ইসি ভেদক, এটা আমরা বলতে পারি। তাহলে যদি এটা হয়, তাহলে যে কোণ এ বি ই তৈরি হচ্ছে, এই কোণটা এ বি ই, এই কোণটার যে অনুরূপ কোণ সেটা কি, সেটা হচ্ছে কোণ এফ সি বি, তাই তো? তাহলে এর অনুরূপ কোণটা কি হচ্ছে, অনুরূপ কোণ হচ্ছে এফ সি বি, এফ সি বি। তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি এ বি ই এর কি অনুরূপ কোণ। তাহলে এফ সি বি এবং এই দুটো কোণ কি হবে, পরস্পর সমান হবে, কারণ কি এটা হচ্ছে অনুরূপ কোণ, তাই তো? তাহলে কি বললাম আমরা, অনুরূপ কোণ। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, কোণ এ বি ই কার সঙ্গে সমান হলো, কোণ এফ সি বি, এই কোণের যেহেতু অনুরূপ কোণ দুটি, সে কোণে কি হলো, এরা সমান হলো। অতএব এফ সি বি এই কোণের মান তাহলে কত হবে, যেহেতু আমরা এ বি এই কোণের মান কত পেয়েছি, থিটা পেয়েছি, তাহলে এফ সি বি কোণের মান কত হবে, অবশ্যই থিটা হবে। অতএব আমরা লিখতে পারি এফ সি বি এইটাও কত ডিগ্রি হবে, এটাও হবে থিটা ডিগ্রি, তাই তো? তাহলে মানটা কত পেলাম আমরা, থিটা পেলাম। আবার দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছ এফ বি সি, তাহলে কি এফ বি সি অর্থাৎ এই কোণটার ঠিক এর যে বিপ্রতীপ কোণ সেটা কোণটা হবে, তাহলে এর যে বিপ্রতীপ কোণ সেটা হচ্ছে ডি বি ই, অর্থাৎ এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এইটা, তাই তো? এবং বিপরীত কোণগুলো কি হবে, পরস্পর সমান হবে, তাই তো? তাহলে আমরা বলতে পারি কোণ এফ বি সি সমান সমান কোণ ডি বি ই, দুটো সমান, তার মানে কাজ হচ্ছে বিপ্রতীপ, তাই তো? আচ্ছা, সুতরাং এফ বি সি যেহেতু থিটা ডিগ্রি, তাহলে এফ সিবি কত পেয়েছি আমরা, এফ সিবি থিটা ডিগ্রি পেয়েছি। আচ্ছা, এবার আমরা তাহলে এফ বি সির মান কত হবে, অতএব এফ বি সি এই কোণটার মানও কত হবে, থিটা ডিগ্রি হবে। তার কারণ আমরা ডি বি কোণের মান কত ধরেছিলাম, যেহেতু আপাতন কোণ থিটা ডিগ্রি ছিল, প্রতিফলন কোণ থিটা হয়েছিল, তাহলে এফ বি সি এই কোণের মানও কত হবে, থিটা হবে। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে কোণ এফ বি সি সমান কার সঙ্গে সমান হবে, কোণ এফ সি বি এর সঙ্গে কি হবে, সমান হবে। তার কারণ কি, যেহেতু এ বি সি এর কোণের মান থিটা ডিগ্রি পেয়েছি আমরা, এফ সি বিও কি থিটা পেয়েছি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে দুটো কোণ কি হবে, সমান হবে। তার মানে এফ বি সি এই যে কোণটা দেখতে পাচ্ছ এফ বি সি এই কোণটি কার সঙ্গে সমান হচ্ছে, কোণ এফ সি বি, তার মানে কোণ এই যে কোণটা দেখতে পাচ্ছ এফ সি বি, অর্থাৎ এই কোণের সঙ্গে কি হবে, সমান হবে। তার মানে এই যে এফ কোণ এবং এই যে সি কোণ এই দুটো কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, যে যে ত্রিভুজ এখানে তৈরি হয়েছে, কি ত্রিভুজ তৈরি হয়েছে, বি সি এফ, এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ বি সি এফ, তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটাকে কি বলতে পারি আমরা, সমদ্বিবাহু ত্রিভুজ,
আচ্ছা, তাহলে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এফ বি সমান কি হবে? তাহলে এই যে এফ বি, এই যে দৈর্ঘ্যটা, এইটা কার সঙ্গে সমান হবে? এফ সি এর সঙ্গে সমান হবে। তাহলে বলতে পারি আমরা এফ বি সমান হচ্ছে এফ সি। সবার বোঝা হলো আশা করি। আচ্ছা, এবার যেহেতু যে আমরা উত্তল দর্পণটা নিয়েছি তার যে উন্মেষ দৈর্ঘ্য সেটা কি খুবই খুবই ক্ষুদ্র, এবং এ বি যেটা সেটা কি উপক্ষীয় রশ্মি। তাহলে আমরা কি বলতে পারি, এই যে বি বিন্দু আর এই যে পি বিন্দু এরা একেবারে কি আছে? কাছাকাছি আছে। তাহলে বি এবং পি বিন্দু যদি খুবই খুবই নিকটবর্তী হয় তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি, যে আমরা বলতে পারি এফ বি মানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা সমান হবে কার সঙ্গে? পি এফ, এই যে দৈর্ঘ্যটা রয়েছে তার সঙ্গে সমান হবে। তার কারণ কি বললাম, যে বি এবং পি বিন্দু একেবারে কাছাকাছিতে রয়েছে, যেহেতু এর উন্মেষটা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হয় সেই কারণে বি এবং পি বিন্দু কি খুবই খুবই কাছাকাছি রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এফ বি প্রায় প্রায় সমান কি, মানে সমান কার সঙ্গে সমান হবে? পি এফ এর সঙ্গে সমান হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি সরাসরি সমান বলে দিতে পারি যে পি এফ তার সমান, তাহলে কি হবে? তাহলে পি এফ সমান হবে পি সি বাই 2 এর সঙ্গে কি হবে? সমান হবে। তাহলে যেহেতু আমরা কি পেয়েছি? সমদ্বিবাহু ত্রিভুজ পেয়েছি, তাহলে আমরা কি পেলাম? একটু আগে বললাম যে বি এফ পি এফ এর সঙ্গে কি সমান, তাহলে এফ বি বা বি এফ পি এফ এর সঙ্গে কি প্রায় সমান। তাহলে সমান হলে কি হতে পারে? যদি সমান হয় তাহলে পি এফ, এই যে দূরত্ব দেখতে পাচ্ছ পি এফ, এই দূরত্বটা কি হবে? এই যে দূরত্ব দেখতে পাচ্ছ পি সি, এই দূরত্ব কি হবে? অর্ধেকের সঙ্গে কি হবে? সমান হবে। তাহলে পি এফ এর মান কত ধরেছিলাম আমরা? এফ ধরেছিলাম, তাই তো? প্রখর দূরত্ব কত ধরেছিলাম? এফ। তাহলে এফ সমান পি সি এর মান কত? আর বাই 2। তাহলে এখানেও আমরা কি পেলাম, যে প্রখর দূরত্বের সঙ্গে যে ব্যাসার্ধের সাথে যে সম্পর্ক সেটা কি পেলাম? এফ ইকুয়াল টু আর বাই 2। তো এইভাবে কি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে কি বের করি আমরা, যে প্রখর দূরত্বের সঙ্গে যে বক্রতা ব্যাসার্ধের যে সম্পর্ক সেটা আমরা নির্ণয় করে থাকি। আচ্ছা, এবার আমরা জানবো যেটা, সেটা হচ্ছে গোলীয় দর্পণের রশ্মির অনুসরণ পদ্ধতি। তো গোলীয় দর্পণের রশ্মি অনুসরণ পদ্ধতি কি সেটা জানতে হবে আমাদের। আচ্ছা, তো ধরো যখন কোনো গোলীয় দর্পণের সামনে কোনো বস্তু থাকে এবং সেই বস্তু কি হয়? একটা প্রতিবিম্ব গঠিত হয়। তো কোনো একটা গোলীয় দর্পণের সামনে যখন কোনো একটা বস্তু থাকে তাহলে সেই বস্তু যখন প্রতিবিম্ব গঠিত হবে, তো প্রতিবিম্ব গঠনের জন্য কোন কোন রশ্মিগুলোকে বিবেচনা করা হবে বা ওই রশ্মিগুলি প্রতিফলিত হয়ে কোন পথে যাবে সেটাই এবার আমরা শিখব, এবং সেটা হচ্ছে আমাদের শেখার বিষয়। তো গোলীয় দর্পণের সামনে থাকা কোনো বস্তুর কোনো বিন্দু থেকে কি বিভিন্ন দিকে কি অসংখ্য রশ্মি নির্গত হয়। তাহলে ধরো এখানে একটা গোলীয় দর্পণ, যখন একটা গোলীয় দর্পণ রাখা আছে তার সামনে ধরো একটা বস্তু রাখা আছে, তাহলে বস্তু থেকে কি হবে? অসংখ্য রশ্মি কি হবে? নির্গত হবে। কিন্তু এই যে গোলীয় দর্পণের ক্ষেত্রে যখন প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক প্রতিবিম্ব গঠনের জন্য যে কোনো বিন্দু থেকে কি করা হয়? দুটি নির্গত রশ্মি নেওয়া হয়। তো এবার আমরা জানবো যে কোন কোন রশ্মিগুলোকে প্রতিবিম্ব গঠনের জন্য কি বিবেচনা করা হয়, এবং আমরা এখানে যে 4টি রশ্মি আমরা দেখব সেই 4টি রশ্মির মধ্যে থেকে যে কোনো 2টি রশ্মিকে কী করা হবে? বিবেচনা করা হবে। তো প্রথমেই আমরা যে রশ্মিটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে 1 নম্বরে, তাহলে আমরা যে 4টি রশ্মি প্রতিবিম্ব গঠনের জন্য এখন বিবেচনা করা হয় তার মধ্যে আমরা যে সবসময় দুটি রশ্মিকে কি বিবেচনা করে ধরা হয়, যে যার জন্য কি হবে? প্রতিবিম্ব গঠনের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো প্রথম যে রশ্মিটির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত রশ্মি।
তাহলে প্রথমে আমরা কি জানবো যে প্রধান অক্ষের সমান্তরালে যখন কোনো রশ্মি আপতিত হবে তখন তার জন্য প্রতিবিম্ব গঠিত হবে, তখন আমরা সেই রশ্মিটাকে বিবেচনা করব। তাহলে প্রথম যে রশ্মিটা আমরা আলোচনা করবো সেটা কি এখন হচ্ছে প্রধান অক্ষে সমান্তরালভাবে আপতিত রশ্মি। প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত রশ্মি। আচ্ছা, ধরো এইরকম একটি দর্পণ আছে। আচ্ছা, এটা ধরো দর্পণের প্রধান অক্ষ, তাই তো? আচ্ছা, এটা ধরো দর্পণের প্রধান অক্ষ। এবার এই প্রধান অক্ষে ধরো এটা কি মেরু, তাই তো? মেরু পি। আচ্ছা, এটা প্রধান ছেদ, নাম দিয়ে দাও M2 P M1। এবার ধরো এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে কি একটি রশ্মি এ এবং বি, তাহলে এইভাবে একটি রশ্মি কী হবে প্রধান অক্ষে ঠিক সমান্তরালভাবে কী হবে আপতিত হবে বি বিন্দুতে। তাহলে বি বিন্দু আপতিত হলে কি হবে, এটি ফোকাস, ধরো এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র। তাহলে কি হবে, এই ফোকাস বিন্দুতে রশ্মি আপতিত প্রতিফলিত হয়ে কি হবে, বেরিয়ে যাবে। এবং এক্ষেত্রে আমরা অভিলম্ব কী করে নির্ণয় করব, এই বিন্দুর সঙ্গে যোগ করে দিলে কী হবে, আমরা অভিলম্ব পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে কি, যখন অবতল দর্পণের প্রধান অক্ষের যখন সমান্তরালে একটি রশ্মি ধরো কি এ বি, দর্পণ দ্বারা প্রতিফলন করে কী হয়েছে যে মুখ্য ফোকাস এফ, সে এফ দেখিয়েছে বিডি পথে গিয়েছে বা এই পথটা দেখিয়েছে বেরিয়ে যাচ্ছে। এবং উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এ বি দর্পণ দ্বারা প্রতিফলনের পর যে দেখতে পাবো যে প্রতিফলনের পর ঠিক কোন দিক থেকে বেরিয়ে যাচ্ছে সেটা এবার আমরা দেখবো, ঠিক আছে? তো এটা আমরা কি করলাম, প্রধান অক্ষের সমান্তরালে এটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখলাম। এবার আমরা কি এবার একটি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখে নিই। ধরো এই হচ্ছে একটু উত্তল দর্পণ এবং আচ্ছা একটু দাঁড়াও।